হ্যাঁ ঠিক আছে ভাই, স্টার্ট করা যায়। সুপ্রভিয়ার, আমি গাজী আলিম আল রাজি, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই করোনায় বসবাস শীর্ষক অনলাইন আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে এই করোনা ভাইরাস আরো বেশ কিছুদিন আমাদের মাঝে থাকবে। সহসা আমাদের ছেড়ে যাচ্ছে না, আমাদের বাংলাদেশ ছেড়ে যাচ্ছে না, এমনকি পৃথিবী ছেড়ে যাচ্ছে না। যতদিন না পর্যন্ত কার্যকরী কোনো ওষুধ আবিষ্কৃত হচ্ছে, যতদিন পর্যন্ত কার্যকরী টিকা আবিষ্কৃত হচ্ছে, ততদিন এই করোনা ভাইরাস নিয়েই আমাদেরকে বসবাস করতে হবে। অনেক সমালোচনা হয়েছে, অনেক তির্যক মন্তব্য এসেছে, তারপরেও আমাদের সাধারণ ছুটির মেয়াদ বাড়ে নাই। ব্যবসা বাণিজ্য ওপেন হয়েছে, মার্কেট ওপেন হয়েছে, গণপরিবহন ওপেন হয়েছে। কারণটা আমরা সবাই জানি, কারণ হচ্ছে অর্থনৈতিক অচলাবস্থা দীর্ঘদিন চলতে পারে না। আমরা যেমন পারিনি, যে দেশে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এই কোভিড-19 ভাইরাসে আক্রান্ত হয়েছে, তারাও সেই পথেই হেঁটেছে। কোভিড-19 কে তারা এখন ধারণ করেই কিভাবে সামনের দিনে বসবাস করা যায়, সামনের দিনে চলা যায়, সেই জিনিসটাই তারা চেষ্টা করছেন। বলা হচ্ছে ইটস এ নিউ নর্মাল। কোভিড-19 করোনা ভাইরাস কে নিয়েই বসবাস যদি নিউ নর্মাল হয়, আমাদের প্রাত্যহিক জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড যদি এই কোভিড-19 ভাইরাসকে নিয়েই আমাদের চলাফেরা করতে হয়, তাহলে কেমন হবে সেই প্রাত্যহিক জীবন, কিংবা আমাদের প্রতিদিনের ব্যবসা বাণিজ্য, কিংবা অফিস আদালত, কিংবা প্রফেশন জগৎটা কেমন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করব। সামনে কি হতে পারে, আমাদের সামনে কি দিক নির্দেশনা আসতে পারে, কিংবা আমরা এই করোনা ভাইরাসকে সাথে নিয়ে দীর্ঘমেয়াদী চলার পথে আমাদের কি করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে আলোচনার জন্য আপনাদের সাথে উপস্থিত আছেন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত মুখ, সুপ্রিম কোর্টের আইনজীবী, সমাজসেবক ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। সুমন ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সাধারণ সম্পাদক, যিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরবর্তীতেই যার পদচারণা আমরা দেখেছি, ত্রাণ তৎপরতায় বিভিন্ন কাজে তিনি সরব থেকেছেন, আমাদের সেই ইন্ডাস্ট্রির বড় ভাই, ইন্ডাস্ট্রির লিডার তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন ভাই, আপনাকে আলোচনায় স্বাগতম। ধন্যবাদ রাজীব ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সাভার রেক্টিফায়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব শাফি মুদাসসির খান জ্যোতি ভাই। জ্যোতি ভাইয়ের একটি পরিচয় আপনারা সকলেই জানেন, যে পরিচয়টি না দিলেই সম্পূর্ণ হয় না। জ্যোতি ভাই হচ্ছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব মন্ত্রী মহোদয়ের সুযোগ্য পুত্র, একমাত্র পুত্র। তিনি আমাদের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো আমরা এই বিষয়গুলো, আমাদের করোনায় বসবাস, এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। আলোচনায় আমি সুমন ভাইকে প্রথমেই আমন্ত্রণ জানাবো। সুমন ভাই সম্পর্কে আমরা সবাই জানি। সুমন ভাই, আপনার আসলে অবস্থানটা কোথায়, এটা আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল। আপনাকে আজ দেখি তো দেশের এক প্রান্তের একটি সমস্যা নিয়ে ভিডিও লাইভে চলে আসছেন, কালকে আবার আর এক প্রান্তে। বাট করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে আমরা যেটা দেখেছি, আপনাকে হবিগঞ্জের প্রতিটি অলিতে গলিতে আমরা দেখেছি। আমরা একটা নির্দিষ্ট জায়গাতে আমরা লাস্ট 2.5 মাস অন্তত আপনাকে পাচ্ছি। তো আপনার বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা ওখানে দেখেছি। আপনি
একটি ফুটবল একাডেমি করেছেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। জানাবেন আমাদেরকে কাইন্ডলি যে কি করছেন আপনি আপনার এলাকাতে, এবং এই ফুটবল একাডেমির উদ্দেশ্য কি, কিংবা কি লক্ষ্যে আসলে কাজ করছেন আপনি, যদি জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে করোনার সাথে বসবাস, আমি এটাকে বলতে চাই, এখন যে অবস্থা তাতে করোনার সাথে সংসার, আমাদের আসলে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে করোনা যেভাবে দীর্ঘস্থায়ী হতো, বা যেভাবে মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন হারে আক্রান্ত হচ্ছেন, তাতে আমার কাছে মনে হচ্ছে যে করোনার সাথে সংসারই আমাদের করতে হবে। তো আমি দেখুন, জয়েন মানে করোনার পরে লকডাউনের আমি যখন চলে আসলাম কিসেতে, আমার হবিগঞ্জে। তো প্রথমে আমার ইচ্ছা ছিল যে এমন জায়গায় থাকতে চাই। প্রথম দিকে তো দেখতে পাচ্ছিলেন আপনারা যে লাশ পর্যন্ত কেউ ধরতেছেন না, আত্মীয় স্বজনরা পর্যন্ত লাশের কাছে আসেন না, ফ্যামিলিকে দেখতে দেয়া হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে আমি যদি মারা যাই তো এই অযথার যন্ত্রণা দিয়ে লাভ নাই। তো একদম বাবার কবরের পাশেই, যেখানে আমার বাড়ি, এখানেই এসে থাকলাম, যাতে ধাক্কা দিয়ে হলো ওইখানে ফেলে দেওয়া যায়, মানুষকে আর ডিস্টার্ব করতে চাই নাই। পরে এখন যখন দেখলাম, অনেকদিন থাকার পর যখন দেখলাম যে না, করোনা তো আরো অনেক দীর্ঘস্থায়ী হবে, বা হার্ড ইমিউনিটির একটা ব্যাপার আছে, যে এখানে যদি ইমিউনিটি স্ট্রং থাকে, তখন দেখা গেল যে আমার এলাকায়, যে এলাকায় আমি জন্মগ্রহণ করছি, এখানে অনেক মানুষ করোনার চেয়েও ভয়াবহ যে ব্যাপারটি, এটা হচ্ছে গিয়ে যে খাবারের সমস্যা। এখানে অনেক লোকেরই দেখা যাচ্ছে যে প্রতিদিন বাসা থেকে বের না হলে ইনকাম হচ্ছে না। তো তখন আমি নিজে প্রথমে যে কাজটি করলাম, এটা হচ্ছে কি, আমার নিজের সঞ্চয় থেকে যা পারলাম তা তো দিলাম। পরে আমি আমার বাবা মার নামে একটা এরশাদ আম্বিয়া ফাউন্ডেশন তৈরি করলাম, মানুষের কাছে সাহায্য চাইলাম। তো এই সাহায্য, অনেকটুকু সাহায্য বা রেসপন্স আমি পাওয়ার পরে আমি প্রায় 3,500 মানুষের মাঝে, আমার এলাকার 3,500 পরিবারের মাঝে আমি ত্রাণ সামগ্রী প্রদান করি। তো এর মধ্যে তো জানেন আপনি, লকডাউন কিছুটা শিথিল করা হলো, বা অনেক কিছু ওপেন করা হলো, তারপরে আমার কোর্ট তো এখনো পুরোপুরি খুলে নাই, এখন আমরা ভার্চুয়াল কোর্টে আছি, সুপ্রিম কোর্টে। তখন তখন দেখলাম যে আমাকে তো এখনো বাড়িতেই থাকতে হচ্ছে। তো বাড়িতেই থাকতে হচ্ছে, আর একই সাথে দেখা যাচ্ছে যে সরকারের একটা ইনডাইরেক্ট, আমার কাছে মনে হচ্ছে যে ইনডাইরেক্ট একটা উদ্দেশ্য হইতে পারে যে মানে হার্ড ইমিউনিটির দিকে দেশ যাচ্ছে। এর মানে কি, মানে হচ্ছে গিয়ে যে আপনার যদি ইমিউনিটি স্ট্রং থাকে তাহলে আপনি বাঁচবেন, আর ইমিউনিটি স্ট্রং না থাকলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আমাদের এখানের করোনাটা আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না যে এটা আমেরিকার মতো করোনা না, মনে হয় আমেরিকাতে তো ধরতেছে আর মারতেছে, এখানে দেখা গেল যে আমাদের এখানে এলাকায় দেখেন, এখন পর্যন্ত আমার জানা মতে করোনায় প্রায় 150-র মতো মানুষ আক্রান্ত হয়েছে, কেউ এখন পর্যন্ত মরে নাই। তখন আমি চিন্তা করলাম যে হার্ড ইমিউনিটি বাড়ানোর জন্য কি করা যায়। তা আমি যদি সবাইকে, আমার এলাকার সবাইকে বলি যে আসেন, মাঠে আসেন, দৌড়াদৌড়ি করেন, তাইলে তো এইটা তো আর হার্ড ইমিউনিটি বাড়াবে না। চিন্তা করলাম যে যেহেতু আমি নিজে ফুটবল খেলি, এই একটা সুযোগ, ফুটবলের একটা গণজাগরণ, এই করোনার ভিতরে একটা গণজাগরণ তৈরি করি আমার এলাকায়। আমি এখন একটা ক্লাব আমার নিজের নামে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির নামে, ঢাকা থেকে একজন কোচ নিয়ে এসে, এবং জাতীয় দলের 2-1 প্লেয়ার তারাও থেকে, আমি চাচ্ছি পুরো একটা জেলাকে, যেহেতু আমি সময় পাইছি, আমি দেখাই দিতে চাই যে যে আপনি জীবনের যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনি যদি ক্রিয়েটিভ হন, আপনার মাথায় যদি মানুষের কাজ করার চিন্তা থাকে, তাহলে আপনি কিছু একটা করতে পারবেন। আপনি আশ্চর্য হবেন যে গতকালকে এক ভদ্রলোক আমার এই একাডেমিতে তার ছেলেরে ভর্তি করানোর জন্য ঢাকা থেকে চলে আসছেন। আমি আজকে ওনারে আমার এলাকায় বাসা ভাড়া করে দিছি, উনি এখানে থাকেন, তার ছেলেকে প্র্যাকটিস করাবেন যতদিন করোনার এরকম থাকবে। তারপর আরো বিভিন্ন লোকজন যোগাযোগ করতেছেন, তারা এই একাডেমির উপর ভিত্তি করে। তো সবচেয়ে বড় যে আমাদের চেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে কি, আমার এলাকার সব ইয়াংরা আমার এই একাডেমিতে গিয়ে প্র্যাকটিস করতেছে। আমি একাডেমিতে কোনো ধরনের ফি রাখি নাই, কোনো ধরনের বাইন্ডিংস রাখি নাই। আমার কথা হচ্ছে যে আপনারা শুধু আসবেন, আমি খাবারেরও ব্যবস্থা করছি। কিন্তু ইনডাইরেক্টলি আমি যেটা চাচ্ছি, এটা হচ্ছে কি, আমার এলাকার মানুষ, আমি এমনি বললে তো আসবে না যে আসেন একটু দৌড়াই, আপনার ফিটনেস বাড়াই, এটা করলে মানুষ আসবে না। তো সব ফুটবলারদেরকে নিয়ে আসার মধ্যে দিয়ে আমি হার্ড ইমিউনিটিটা যেটা, এইটার একটা ধারণা দিতে চাই। এই হচ্ছে গিয়ে বেসিকলি এই কাজটুকুই আমি এই পর্যন্ত করে যাচ্ছি। ধন্যবাদ সুমন ভাই। আপনার এই প্রচেষ্টা নিশ্চয়ই, আপনার যে মেইন যে লক্ষ্য, সেই দিকেই আপনার করোনার রিমুভে আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আসতে চাই একটু তহিদ ভাইয়ের কাছে। তহিদ ভাই, আমরা এই গল্পটা আপনার জানি যে আপনি করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে আপনার পরিবারকে সেভ রাখার জন্য, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য, আবার
মানবতার সেবা করার জন্য আপনি একটা ভিন্ন পন্থা অবলম্বন করেছেন, এটা আমরা জানি। আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে যদি একটু জানাতেন যে কিভাবে কাজ করছেন, আসলে কোন ওয়েতে সব দিকে ম্যানেজ করছেন একটু জানাবেন। ধন্যবাদ রাজীব ভাই, সুমন ভাই, জ্যোতি ভাই, এবং যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে যদি আমি বলি, মার্চ মাসে যখন আমাদের 8 তারিখে ফার্স্ট আমাদের আইডেন্টিফাই হলো বাংলাদেশে যে করোনা সাসপেক্টেড, যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম চায়না বা অন্যান্য দেশ, কিন্তু বাংলাদেশ কিন্তু সবচেয়ে লাস্টলি এফেক্টেড কান্ট্রি যদি আমি বলি। তার আগে কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রিতে আমরা দেখেছি যে 2 মাস 3 মাস 4 মাস যাবত আসলে শেষ হচ্ছে না। তো যখন সরকার থেকে বলা হলো যে ছুটি শুরু হবে মার্চ মাসের 26 তারিখ থেকে মনে হয়, তখন আমি আমার টিমের সাথে বসলাম, বসে বললাম দেখো যে এটা কিন্তু আসলে শর্ট টার্মের মধ্যে হবে না, এটা একটা লং টার্ম প্রসেস, 2-3 মাস 5 মাস 6 মাস লাগতে পারে। এই হাতে মারা যাবো নাকি ভয়ে মারা যাবো? যদি আমরা ভয় পাই তাহলে কাজকর্ম বন্ধ রাখতে হবে, আর যদি ভয় না পাই তাহলে আমাদের কাজ করলে কিন্তু আমাদের অফিসটাকে কন্টিনিউ করতে পারবো। তো টিম আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট দিয়েছে, সবাই এগ্রি করেছে। না, আমরা একটা অংশ যারা বাসার থেকে কাজ করা সম্ভব, প্রায় 150 জনের মতো লোক যারা বাসার থেকে অনলাইনের মাধ্যমে কাজ শুরু করলো, এবং 55 জন লোক ব্যাগ এন্ড ব্যাগে চলে আসলো অফিসে। একদম অফিসের মধ্যেই সবার জন্য সেপারেট বিছানা বালিশ বা যা যা আরো সঙ্গে আছে সবকিছু আমরা অ্যারেঞ্জ করলাম উইদিন এ ভেরি শর্ট টাইম। আমার মনে হয় মার্চের 20 থেকে 23 তারিখের মধ্যে আমাদের ফুল সেট আপটা রেডি হলো। নতুন একটা রুম রেডি করলাম যে থাকার জন্য, কুকিং সিস্টেম ডেভেলপ করা হলো, যেহেতু রান্না বান্না কে কে পারে টিমের মধ্যে, এই যে টোটালি একটা নিউ প্রসেস। তো এখন পর্যন্ত দেখেন যে আমরা কিন্তু প্রায় মার্চের 24 থেকে শুরু করে আজকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আমরা কিন্তু একটা জায়গায় আছে, এবং তার মধ্যে কিছু মানে স্যাড নিউজও আছে। যে স্যাড নিউজের মধ্যে আমাদের কলিগের একজনের মা মারা গিয়েছিলেন এর মধ্যে রোজাতে, নোয়াখালী বাড়ি। তো রাত্রেবেলা যেহেতু জ্বরে মারা গিয়েছেন, যেটা অনেক জায়গাতেই দেখবেন যে জ্বরে বা ঠান্ডায় মারা গেলে কিন্তু এলাকার মানুষ সাপোর্ট দিচ্ছে না। তো সে যখন তাকে বললো তার ভাইকে যে আমি যাচ্ছি, গাড়ি করে যাব, সে রাস্তার অফিসে রওনা দিয়েছিল, সে কাশপুর ব্রিজ থেকে ব্যাক করেছে, কারণ ওখানকার চেয়ারম্যান বলেছে তাকে ঢুকতে দিবে না গ্রামে, যেহেতু সে ঢাকায় থাকে, ঢাকা থেকে সে গ্রামে ঢুকতে পারবে না। ওই সময় কিন্তু আসলে আমরা চেষ্টা করে পারিনি শেষবারের মতো তার মাকে সে একবার দেখার জন্য, কারণ তার গ্রাম তাকে অ্যালাউ করেনি। এরকম ভাবে অনেক কিছুই আমরা আসলে ফেস করেছি। করোনাতে লাস্ট যদি বলা হয় এই 2.5 মাসে কিন্তু এরকমও হয়েছে যে আমার খেয়াল আছে যে মার্চ মাসের 28 বা 29 তারিখে আমি বের হয়েছিলাম, হাতির জেলে গাড়িটাকে একটু ব্রেক করেছিলাম, 8-10 জন মানুষ কিন্তু ঘেরাও করে ফেললো যে খাবারের জন্য। সেদিন থেকে ঠিক করলাম যে না, আমাদের এখন কাজ করতে হবে খাবারের জন্য, কারণ যারা আসলে প্রতিদিন কাজ করে 3 দিন 4 দিন কাজ না থাকলে কিন্তু খাবার টাকা পাবে না। তো আমরা কয়েকজন বন্ধু মিলে চিন্তা করলাম, আমাদের মধ্যে একজন কাফি ভাই আছে, শুনুন হয়তো চিনেন, ধানমন্ডি জনের, উনি শুরু করলেন কিছু মানুষকে দেওয়ার জন্য। তো ওনাকে সাথে কথা বললাম, কাফি ভাই যে আমি দিতে চাই। তো উনি বাংলাদেশ পুলিশকে আসলে এবার ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। এবার লাস্ট যদি 2.5 মাসে বিভিন্ন জায়গায় আমরা যা দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু আমি মিনিমাম 40 থেকে 50 টাকায় খাবার নিয়ে গিয়েছি। প্রতিটা থানাতে খালি ফোন করতে হয়েছে যে ভাই আমরা এতগুলি মানুষকে খাবার দিব। একদম থানার ওসি থেকে শুরু করে, তবে সবাই কিন্তু একটা প্রপার ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু আমাদেরকে সহায়তা করেছে, যেটা আসলে চিন্তারও বাইরে। ম্যাক্সিমামে দেখা ছিল আননোন, যে ফোন করে বলা হয়েছে ভাই আপনার এরিয়াতে আমরা সাপোর্ট দিতে চাই। তো একতলা অফিস, তারপরে আমার নেক্সট কাজ ছিল যে আচ্ছা যারা মারা যাচ্ছে, অ্যাজ পার সাইন্টিফিক্যালি বলা হচ্ছে যে 1 থেকে 3 ঘন্টার মধ্যে কোনো ভাইরাস থাকবে না শরীরে, কিন্তু মানুষ আতঙ্কে কেউ যাচ্ছে না। পরে আমি ছোট একটা টিম ডেভেলপ করলাম, এখন পর্যন্ত আমরা 2 জনকে দাফন করেছি। বাট যেহেতু আমরা প্রাইভেট সেক্টর লোক, ব্যবসায়ী ভাই, বুঝি না, দেখা গিয়েছে যেদিন আমি কবরস্থানে যে কবরে নেমেছি, তার পরদিন আমার ভিডিও ছবি দেখে ফেসবুকে আমার মা বাবা কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে আমার ছেলে তো কিভাবে নামলো কবরের মধ্যে, করোনা রোগীকে উনি দাফন করতেছে। সো এরকম বিভিন্ন পারিবারিক বলেন, সবাই কিন্তু এক একটা মেন্টাল একটা ছিল। তারপরে আমার কাছে মনে হয়েছে একটা জায়গাতেই যে আমাকে ভয়ে মারা যাওয়ার থেকে আমাকে যাওয়া যাবে না, কাজ করতে হবে। এবং আলহামদুলিল্লাহ এই কাজ করাতে যেটা সুবিধা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের কোনো ছাঁটাই হয়নি এবং কোনো এমপ্লয়ি কিন্তু বাদ পড়েনি, সবাই কাজ করতেছে। প্রায় আরো বেড়েছে, অলমোস্ট 4,400 বেশি লোক আমাদের সাথে টিমে কাজ করতেছে, এবং সবাই কিন্তু কাজ করে সার্ভাইভ করতে পারতেছে। যেখানে আমরা জানি যে প্রচুর কিন্তু ছাঁটাই হচ্ছে। আজকেও দেখলাম একটা নিউজের মধ্যে গার্মেন্টসে কিন্তু 45% লোককে ছাঁটাই করা হবে। তাহলে এই ছাঁটাই করলে যাবে কোথায়? তো আমাদের কিন্তু এখন আলটিমেটলি যদি আমরা বলি বাংলাদেশে করোনা কি ওয়ার্ল্ড ওয়াইড যাবে না, এটা একটা অন্যান্য রোগের মতো কিন্তু একটা রোগ থাকবে, যে জ্বর ঠান্ডা কাশি ক্যান্সার সব রোগের মতো, কিন্তু এটা কিন্তু কখনোই যাবে না। হয়তো বা অ্যান্টিডোট তৈরি হলে
তখন আমরা ডোজ নিয়ে তাড়াতাড়ি ঠিক হইতে পারবো। সুমন ভাইকে দেখলাম করোনা টেস্ট করছেন, যে আমিও টেস্ট করেছি গত সপ্তাহে, করে নেগেটিভ আসলো। কারণ আমার টিমে যেহেতু অনেকগুলো থাকি একসাথে আমরা, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। তো এই জায়গাগুলিতে আমি বলবো রাজি ভাই যে আমাদের মেনলি হচ্ছে ইন্ডাস্ট্রির চাকা সচল রাখতে হবে, এবং একই সাথে আমাদের একটু সাহস রাখতে হবে। আসলে সাহস না থাকলে যে প্যানিক অ্যাটাকটা হয়, সেই অ্যাটাকটা কিন্তু আমাদের ডেফিনেটলি তৌহিদ ভাই, আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যে সাহসী মানুষগুলো আছে তার মধ্যে অবশ্যই আপনি এবং গভর্নমেন্ট যে অনেক ফ্রন্টলাইনার ডিক্লেয়ার করেছে, আপনি হয়তো নামে সেই ফ্রন্টলাইনার হতে পারছেন না, বাট আমরা জানি যে ফ্রন্ট লাইনে থেকে যে মানুষগুলো যুদ্ধ করছে তার মধ্যে অবশ্যই আপনি থাকেন। আসবো আপনার কাছে আবার, আমি কি জ্যোতি ভাইয়ের কাছে আসতে চাই। জ্যোতি ভাই যদি আমাদের একটু বলতেন, আপনি তো একেধারে ব্যবসা করেন, আপনি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছেন, আপনি পথ শিশুদের নিয়ে কাজ করেন। তো গভর্নমেন্ট যে একটি সিদ্ধান্ত নিল যে অর্থনীতির চাকা সচল করার জন্য যে এই সাধারণ ছুটি প্রত্যাহার করলো এবং সীমিত আকারে হলো যে সবকিছু ওপেন করে দিল, এটা আসলে আপনার যে পথ শিশু আছে কিংবা আপনার যে ব্যবসা প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে কিংবা আপনার ফ্যামিলিও কিভাবে আসলে নিজেকে সেভ করছেন, এটা কি আপনাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। দেশে এবং দেশের বাইরে আজকে আমাদের এই লাইভ প্রোগ্রামে করোনায় বসবাস শীর্ষক আলোচনায় যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর হ্যাঁ হ্যাঁ রাজু ভাই, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, এটা আমি যদি এক সেন্সে চিন্তা করি, হ্যাঁ আমরা কিন্তু সবাই রিস্কের মধ্যে আছি। এখন আমাদের দেশে বিশেষ করে মানে ডে বাই ডে প্রতিদিনই যেভাবে করে আপনার যে করোনা এফেক্টেড বা করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, সেই দিকে যদি এই পার্সপেক্টিভে চিন্তা করতে গেলে অবশ্যই আমরা একটা রিস্কের মধ্যে আছি। কিন্তু এটাও ঠিক যে প্রায় আমরা 2 মাস লকডাউন থাকার পরে সারা বিশ্বের মতো বাংলাদেশেরও কিন্তু অর্থনৈতিক চাকাটা অনেকটা এখন আর কি অচল। যে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছে না, যারা প্রাইভেট সেক্টরে যারা জব করতেছে বা সরকারি চাকরিজীবী যারা, তারা তো মানে ডে বেসিস বা মান্থলি বেসিস ইনকামের উপরে ডিপেন্ডেন্ট, তাদের ইনকাম নাই। আর বিশেষ করে যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা কিন্তু বলতে গেলে একবারে আর কি অচল হয়ে পড়েছে। মানে আমরা যারা ধরে না স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছি, এখানে সুমন ভাই, তৌহিদ ভাইরাও আছেন আর কি, আমার সাথে কেউ দ্বিমত পোষণ করবে না। আমরা কিন্তু সবাই বেসিক্যালি ফোকাস করছি যারা একবারে আর কি গরিব বা দিনমজুর খেটে খাওয়া লোকদের উপর। হ্যাঁ, তাদেরকে কিন্তু সবাই কেউ না কেউ কোনোভাবে সাহায্য করতেছে, ত্রাণ প্রদান করতেছে কোনো না কোনো ভাবে। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তারা কেউ হয়তো বা দেখা গেছে যে অনেকে ইগো প্রবলেমের কারণে বা অনেকে হয়তো বা দেখা গেছে যে একটা স্বাভাবিক আর কি চক্ষু লজ্জার কারণে কিন্তু তারা সেই ত্রাণের জন্য বা সাহায্যের জন্য আরেকজনের কাছে কিন্তু গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারতেছে না। তো এই অবস্থায় তো দেশ তো কন্টিনিউয়াসলি চলতে পারে না। তো এই অবস্থার অবসানের জন্য হ্যাঁ, আর অর্থনৈতিক চাকা পুনরায় সচল করার জন্য যে সরকার যে পদক্ষেপ নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি সরকারের দিক থেকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই যুক্তিসঙ্গত। ধন্যবাদ জ্যোতি ভাই। চলে সারা বিশ্বের উন্নত বিশ্ব এই পথে হাঁটছে, সো আমাদের আসলে হয়তো কোনো বিকল্প ছিল না। সুমন ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেহেতু আইনের লোক, ব্যারিস্টার, আপনি আইনের অনেক সহায়তা দিয়েছেন বাংলাদেশের মানুষকে, অনেক জাতীয় ইস্যুতে আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা আইন ব্যবস্থায় যে একটা আমূল পরিবর্তন দেখেছি, এটা আপনি কি মনে করেন সাপোজ এই করোনা পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে অনলাইন আদালত বাংলাদেশের প্রেক্ষাপটে আদৌ সম্ভব ছিল আগামী 10 বছরে? কারণ আমরা দেখেছি অভিজিৎ হত্যাকাণ্ডের একটা ভিডিও ফুটেজ আছে যেটা একদম চোখের সামনে বোঝা যাচ্ছে, বাট বিচারক ওইটা এভিডেন্স হিসেবে নেওয়ার জন্য দ্বিধায় ছিলেন। বাট সেই আদালত এখন অনলাইনে এসেছে। তো এটা কি আপনি মনে করেন কিনা এটা আমাদের একটা করোনার অপরচুনিটি কিংবা করোনার সুফল কিনা, আপনি কি মনে করেন? করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। করোনায় যদি আপনি আইন অঙ্গনের কথা বলেন, তো
আমাদের ভার্চুয়াল কোর্ট, যেটা আপনি শারীরিকভাবে উপস্থিত না থেকেও আমরা কোর্ট করতে পারতেছি। তো এটা কিন্তু খুবই সামান্য, বলতে শুধু জামিন শুনানি অথবা দুই একটা বেসিক ইম্পর্টেন্ট জিনিস ছাড়া খুব বেশি করা যাচ্ছে না। এটা ধরেন শুধু প্রেশারটা একদম কমানোর জন্য। তো করোনাতে আপনি কি পরিমাণ পজিটিভ, এটা তো আমাদেরকে, আমি জানি না কতটুকু পজিটিভ আপনারা নেবেন। করোনা কিন্তু আমাদেরকে যেসব জিনিসগুলো শিখিয়েছে, এটা হচ্ছে কি, আপনি জানেন কিনা যে করোনায় আপনি যদি আক্রান্ত হন, সবচেয়ে বড় বিপদ হচ্ছে কি যে আপনি কোনো হাসপাতালে গিয়ে জায়গা পাবেন না। আমি গত পরশুদিন দেখলাম যে আমি নিজে পর্যন্ত তদবির করার চেষ্টা করলাম যে কোনো একটা জায়গায়, বারডেমে 2বার রিপোর্ট আসছে একজন রোগীর যে উনি নেগেটিভ, পরে পজিটিভ আসার পর ওনারে বারডেম থেকে বিদায় করে দিল। পরে কোনো হাসপাতালে চান্স না পেয়ে শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্সে উনি মারা গেলেন। তো করোনা আমাদেরকে পজিটিভ তো কি আমি জানি না, পরবর্তীতে আরো কি পরিমাণ প্রভাব আমাদের জীবনে করোনা ফেলবে তার উপর বোঝা যাবে। কিন্তু করোনা আমাদেরকে বুঝাই দিছে যে, দেখেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে একটা মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে আজকেও আমি দেখলাম যে আজকেও দুঃখজনক ঘটনা দেখলাম যে এই যে প্রোটেকশন পিপি এগুলা কেনার জন্য যেটা বাজার মূল্য 2000, এটার ক্রয় মূল্য ধরা হচ্ছে, মানে প্রপোজাল দেওয়া হয়েছে 5000। দুইটা সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য দেখলাম দেওয়া হয়েছে কত 5 কোটি না কত টাকা। তো করোনাতে আমি ভাবছিলাম কি জানেন, যে করোনার প্রেশারের কারণে হয়তো কিছু সময়ের জন্য কিছু অমানুষ অন্তত মানুষের মতো আচরণ করবে, কিন্তু আমি দেখতেছি যে বরং মানুষগুলাই অতি মানবীয় আচরণ করতেছে, আর অমানুষগুলা স্বাভাবিক নিয়মে অমানুষের মতোই আচরণ করতেছে। ভাবছিলাম যে এরকম একটা পরিবর্তন আসলে, যে ধরেন আমি আপনি যদি নাও বাঁচি, তা তো আমরা যদি মারা যাওয়ার পরেও বাংলাদেশটা ভালো থাকে, তাহলে আমাদের মৃত্যুটাতে তো আমরা অত কষ্ট পাওয়ার কথা না। কিন্তু যখন এইসব ধরনের কথা শুনি, আপনি দেখছেন কিনা যে বিমানবন্দরে এখন আলাদা একটা ব্যবস্থাই আছে যে আপনি যে কোনোভাবে আলাদা একটা বিমান ভাড়া করে চলে যেতে পারবেন। এটা আলাদা একটা গ্রিন জোনের মতো একটা আছে। যে আপনি জানেন যে এক্সিম ব্যাংকের এই একজন আসামি, উনিও বিমানে করে পলায় চলে গেছেন কোথায় যেন। তারপর আমাদের দেশের যারা অনেক ধনী লোকরা আছেন, আপনি জানেন যে সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত উনি পরিবার নিয়ে চলে গেছেন। তো এইরকম একটা মোমেন্টে যখন মানুষ এরকম দেশ ছেড়ে চলে যায়, তখন আমাদের আসলে খুব ব্যাপক ব্যাপক হতাশায় আমাদেরকে মানে পড়তে হয় আর কি। তো করোনায় আপনি পজিটিভ, পুরা পজিটিভ বুঝতে গেলে তো আরো সময় লাগবে। তবে এইবার মনে হয় সবচেয়ে বড় পজিটিভ যেটা হবে, এটা হচ্ছে গিয়ে যে এই ইয়াং বা তরুণ জেনারেশন যেটা আছে, তারা মনে হয় কিছুটা বুঝতে পারবে যে আসলে কারা আসলে মানুষ বা কারা অমানুষ বা মানুষ না, বা কারা কাদের কি পারফরমেন্স আমাদের এই ডিজিটাল বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বা সোশ্যাল হয়তো আমাদের মধ্যে পরিষ্কার হবে আর কি। মানে 100 বছর আগে যে স্প্যানিশ ফ্লু ছিল, তখন তো এতটা বোঝা যায় না যে কার অবস্থান কি, কার ভূমিকা কি। কারণ এই তৌহিদ ভাইরা কি করছেন না করছেন, এই জ্যোতি ভাই কি করছেন না করছেন, এগুলো কিন্তু এখন সব প্রমাণ, জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে। এইটা আমার কাছে মনে হয় যে পজিটিভ, যে পরবর্তীতে আপনি মানুষ চিনতে হয়তো খুব বেশি হয়তো ভুল করবেন না। কিন্তু আপনি ধরেন মানুষ ভালো না, তারপরেও কিন্তু উনাকে আপনার মানতে হবে, উনি হয়তো দেশের নেতা হবেন। এইটা যদি হয় করোনার পরে, এটা হবে আমাদের জন্য সাংঘাতিক। তো এই পরিস্থিতির উত্তরণ ঘটুক সুমন ভাই, এটা আমরা প্রত্যাশা করি, এবং আমরা সবাই মানবিক হয়ে উঠি, এইটা প্রত্যাশা আমাদের থাকবে। সুপ্রবিহার আমাদের মাঝে ইতিমধ্যে জয়েন করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক, অন্যতম নায়ক বাপ্পি চৌধুরী। বাপ্পি চৌধুরী, আপনাকে আমাদের আজকের এই আলোচনায় স্বাগত। শুনতে পাচ্ছেন বাপ্পি চৌধুরী আমাদেরকে? শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাপ্পি, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম একটা টপিক নিয়ে, যে করোনায় বসবাস। সরি, উনি বোধহয় নেটওয়ার্কে মেবি প্রবলেম হলো, তো উনি আবার জয়েন করবেন আমরা আশা করি। তো ততক্ষণ আমরা আমি তহিদ ভাইয়ের কাছে আসতে চাই। তহিদ ভাই, আপনি ইন্ডাস্ট্রি লিডার, ইন্ডাস্ট্রি নির্দেশনা আপনি দেন, আপনার
নীতি নির্ধারণী পর্যায়ে আপনি কাজ করেন। আমাদেরকে এই যে করোনা যদি আরো 2 মাস 4 মাস 6 মাস কন্টিনিউ করে, তাহলে আপনার ইন্ডাস্ট্রি, আপনার যে ব্যবসায়ী কিংবা আপনার এমপ্লয়ি, আপনার যে লক্ষ লক্ষ লোক নিয়ে কাজ করেন, এদের আসলে এমপ্লয়মেন্টের বিষয়টা কি হতে যাচ্ছে, আপনি কি ধারণা করছেন? তাদের সুরক্ষার জন্য আপনারা কি প্রোটেকশন নিচ্ছেন, যদি একটু জানাতেন। ধন্যবাদ। আসলে তার আগে একটা পয়েন্ট বলতে চাচ্ছি যে আমরা আসলে যারা ফ্রন্টলাইন যোদ্ধা আমরা চিনি, যে ডাক্তার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা যারা যারা আছেন, হ্যাঁ, সরাসরি যারা কাজ করছেন, তাদেরকে আমরা অলওয়েজ সেলিউট টু দেম। তারা আসলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, কিন্তু একটা জায়গায় কিন্তু অ্যাকনোলেজমেন্টটা হচ্ছে না। এটা সুমন ভাইকে বলবো একটা জিনিস এটা নিয়ে আমাদের একটা কথা বলার জন্য, যে এই যে আইসিটি ডিজিটাল বাংলাদেশ, যদি আজকে মানুষের বাসায় ইন্টারনেট না থাকতো, যদি আজকে আমাদের সোশ্যাল মিডিয়া কানেকশন না থাকতো, তাহলে কিন্তু এত সহজে কিন্তু ডিজিটালি কিন্তু আমাদের এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারতাম না। আপনি দেখেন যে বাসায় বসে যে কাজ করতেছে আমাদের হাজার হাজার মানুষ, কিন্তু এখন ওয়ার্ক ফ্রম হোম বাসায় বসে কাজ করতেছে। যদিও আমাদের বাংলাদেশে একদমই নতুন, দেখা যাচ্ছে যে ওই এই যে ম্যানারিজম বা অ্যাটিটিউড কালচারটা তাকে শেখাতে একটু সময় লাগতেছে। বাট এই যে বাসায় বসে যে অর্থনৈতিক চাকা যে সচল আছে, এটা কিন্তু একসময় আমাদের চিন্তারও বাইরে ছিল। আমাদের কল সেন্টার এজেন্টরা এখন বাসায় বসে কাজ করতেছে, আমাদের বিভিন্ন ডাটা এন্ট্রি এজেন্টরা বাসায় বসে কাজ করতেছে, সফটওয়্যার এজেন্ট, আমাদের সফটওয়্যার ডেভেলপাররা বাসায় বসে কাজ করতেছে। বাট এই টোটাল যে ইকোসিস্টেমটা ডেভেলপ হয়েছে, এই পিছনে যে আইসিটি সেক্টরের যে ভূমিকা আছে এই করোনার মধ্যে, যদি আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি আজকে আপনি 2 ঘন্টা বন্ধ করে দেন বাংলাদেশে, দেখেন কি অবস্থা হয়। আজকে বিভিন্ন সার্ভিস গুলো যেগুলো অন আছে, আইটি সার্ভিস, সেগুলো যদি বন্ধ করে দেন, আজকে ফেসবুকটাই বন্ধ রাখেন কিছুক্ষণ, মানুষ কিছু করার পাবে না। অলরেডি টিকটক করা শেষ, বিভিন্ন রকম কাজ করা শেষ, অ্যাক্টিভিটি শেষ, পুরান ছবি সব আপলোড করা শেষ, বাসায় রান্না বান্না করা, থালা বাসন মাজা সব কিন্তু সবার শেষ হয়ে গেছে। নতুন কিন্তু কাজ পাচ্ছে না, অনলি ফর দ্য আইটির জন্য। সো আমাদের এখন ভাই যেটা করতে হবে, যে আগামী কিছুদিন পরে পোস্ট কোভিড যদি আমরা বলি, ডিসেম্বরে যদি আমাদের এই ভ্যাকসিন চলে আসে, আমি কিন্তু ডিসেম্বর বলতেছি, আমি মিনিমাম 6 মাস টাইম নিচ্ছি যে পরিস্থিতি যেন লাগবে। ডিসেম্বরে ভ্যাকসিন আসলে দেন আমাদের কাজ করতে হবে হচ্ছে পোস্ট কোভিডে এই যে সময়টা, আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমরা জানিয়েছি আইসিটি থেকে, যে আমাদের অবশ্যই আগামী 6টা মাস যারা অলরেডি এত বছর 2010 সাল থেকে 20 সাল পর্যন্ত ট্রেনিং নিয়ে কাজ শিখছে, যদি এখন কাজ বন্ধ হয়ে যায় বা বন্ধ হচ্ছেও, এটা তো আমরা সবাই জানি যে বিশ্বের সব দেশেই কিন্তু কাজ কমে যাচ্ছে। যে আমাদের যারা ক্লায়েন্ট আমেরিকাতে বা কানাডাতে বা ইউকেতে যারা ছিল, তারা তো আমাদের থেকে বেশি এফেক্টেড। আমাদের এরকম শুনেছি আমাদের একটা ক্লায়েন্টের উনি মারা গিয়েছেন, মানে স্যার তার কাজ করতে যান, উনি নিজে করোনাতে মারা গেছে। তো আলটিমেটলি তো এরকম কাজ অনেক কমবে। নিউ ইয়র্কে কিন্তু লকডাউন এখনো সম্পূর্ণ সমাধান হয়নি। তো আলটিমেটলি বাংলাদেশে আমাদের 30 থেকে 40% কাজ এখনই বন্ধ হয়ে গেছে। বাট আমরা যেটা ট্রাই করতেছি, এই করোনাকে সাস্টেন করার জন্য কিভাবে আইটি কে আরো বেশি ইনভলভ করে, এখন দেখা যাবে টেলি সেবা বাড়তেছে, টেলি হেলথ বাড়তেছে, মানুষ বাসায় বসে এখন ই কমার্সে অর্ডার দিচ্ছে, যেটা একসময় কিন্তু অনেকে দিতে চাইতো না, কিন্তু এখন কিন্তু ই কমার্সটাকে একটা মেজর রোল হিসেবে প্লে করতেছে। যে দেখেন চালডাল.com বলেন বা বিভিন্ন রকম ই কমার্স যারা আছে, ফুড পান্ডা থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে আসলে অনেককে বাঁচিয়ে রাখছে। অনেকে আছে যে বাসায় বাজার করতে যাবে না বাইরে, যদি আজকে ই কমার্স গুলো না থাকলে কিন্তু কয়েক লক্ষ লোক কিন্তু বাইরে বেরোতো বাজার করার জন্য। এখন আমাদেরকে মেন ফোকাস করতে হবে ফর কাপল অফ মান্থস, কিভাবে আমাদের আইটি সেক্টরে সবাইকে রাখতে পারি। রাখার জন্য কোম্পানির দায়িত্ব যেরকম আছে, সরকারেরও আছে। যেহেতু আইটি সেক্টর হচ্ছে আসলে সবাই গুরুত্বটা দেয় না, হলুদ বা আলুর মতো যে সব জায়গায় লাগে, কিন্তু যখন থাকে না তখন বুঝে যে মানুষ কত ক্ষতি হয়। তো সেখানে আমাদের অবশ্যই কাজ করতে হবে, এবং আমরা আশা করি এবছর যদি সাস্টেন করতে পারি, 2021 সালে বাংলাদেশ আইসিটিতে অনেক ভালো করবে, এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমরা তখন ভ্যালুয়েশন করতে পারবো। বাট বেঁচে থাকতে হবে। সুমন ভাই ল্যাঙ্গুয়েজে বলে বেঁচে থাকা আসল, বেঁচে থাকলেই কাজ করা যাবে, বেঁচে থাকলেই তখন আমরা সেখানে পারবো। ডেফিনেটলি আপনার সেই প্রত্যাশা অনুযায়ী 2021 সালে আইটি ইন্ডাস্ট্রি বুম করবে, এটা আমরা প্রত্যাশা করি। বাপ্পি চৌধুরী, আপনার কাছে আসতে চাই, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম এতক্ষণ, করোনায় বসবাস, আমরা যেটা সাসপেক্ট করছি, গভর্নমেন্ট যেটা, বিশেষজ্ঞরা যেটা মনে করছে যে এই করোনাকে নিয়েই আরো দীর্ঘদিন আমাদেরকে বসবাস করতে হবে। তো সাপোজ আইটি একটি প্রায়োরিটি সেক্টর, আদালতও অনলাইনে হয়ে গেছে, কিংবা কৃষি অন্যান্য সেক্টর গুলো কিন্তু ওপেন হয়েছে, বাট বিনোদন কিংবা চলচ্চিত্র কিংবা মিডিয়া
এটা কিন্তু মানুষ এক স্টেপ পরে মানে অতটা এসেনশিয়াল মানুষ মনে করে না। তো আপনাদের এখানে আসলে কি অবস্থা? আপনারা এই করোনার সময়টা কিভাবে আপনারা পার করলেন, কিংবা এখন কি অবস্থা আছেন যদি আমাদেরকে একটু জানাতেন। আইটি সেক্টরটা একটা জায়গায় কাজ করে যাচ্ছে, মানে এখানে যারা যারা আছেন সবাই মানে কাজ করে যাচ্ছে, বাট আলটিমেটলি আমাদের সিচুয়েশনটা সবচেয়ে খারাপ এই কারণে যে মৌলিক চাহিদার মধ্যেও যদি আমরা পড়ি তাও 4 থেকে 5-এর মধ্যে, 5-এর পরে। সো দিন শেষে আমি যেহেতু ফিল্মের, সো ফিল্ম হচ্ছে আমাদের হলটা যদি কানেক্টেড না হয় আমাদের সিচুয়েশনটা খুবই অড। আমরা জানি না আমরা কিভাবে সাস্টেইন করব। আমাদেরকে সাস্টেইন করতে হলে মানে আগামী 1-1.5 বছর মেনে নিতে হবে যে আমাদের কোনো বিজনেস নেই, আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের আসলে আউটডোর ওয়ার্ক বেশি, আমাদেরকে বাইরে কাজ করতে হয়, আমাদেরকে অনেক বেশি ম্যান পাওয়ার নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। সবকিছু মিলিয়ে বলতে পারি যে আমাদের অবস্থান, যদি আমরা ডিরেক্টলি যদি কোনো প্রকার সাপোর্ট না পাই, হয়তোবা আমাদের ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক দূরে চলে যাবে আগামী 1-2 বছর। তো বাপ্পি ভাই, অ্যাকচুয়ালি আপনি নায়ক নায়িকা কিংবা অনেক সচ্ছল ডিরেক্টর যারা, আপনাদের আসলে ফিনান্সিয়াল প্রবলেম হওয়ার কথা না, 2-4-6 মাস 1 বছর গেল, বাট আপনার ইন্ডাস্ট্রি অনেক অসচ্ছল শিল্পী কলা কুশলী আছে। তাদের আসলে এই লকডাউন পরিস্থিতি কিংবা সামনের যে করোনা পরিস্থিতি, এখানে আপনাদের কি অবস্থা? আপনারা তাদের কোনো সাহায্য কিংবা কোনো গভর্নমেন্ট ইনসেন্টিভ? আমরা যারা একটু সচ্ছল আছি আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে, আমাদের যারা কাছের মানুষজন আছেন, কারণ আমাদের টেকনিশিয়ান যদি হিসাব করতে চান তাহলে 2000-এর উপরে। সো 2000-এর উপরে সবাইকে আমাদের ফুল প্রডিউসার সমিতি, শিল্পী সবাই মিলেও আমরা তাদেরকে কন্ট্রিবিউট করতে পারবো না, বাট আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যেন অ্যাটলিস্ট কেউ না খেয়ে থাকে। আর আমরা চেষ্টা করছি এখন কাজ করার, লকডাউনেই কাজ বের করার, কারণ আমি অলরেডি একটা কাজ করছি কোভিড-19 ইন বাংলাদেশ, এটা ডায়মন্ড হেয়ার। সো আমি এবং আমার যারা আছেন তাদেরকে আমি সবাইকে মানে আমার পক্ষ থেকে কাজ করার জন্য অনুরোধ করছি, কারণ কাজ করলে আরো 10-15 জন কাজের মাত্রা পাবে, কাজ করতে পারলে টাকা আসবে, তাদেরকে আমরা হেল্প করতে পারবো। আর যদি আমরা বসে থাকি কোনো এক সময় আমাদের ফান্ড শেষ হয়ে যাবে, ফান্ড শেষ হয়ে গেলে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা, এখন তো অলরেডি এফডিসি ভুতুরে বাড়ি, সো সামনে হয়তোবা আমাদের সিচুয়েশন আরো বেশি অড হবে। তো হোপফুল আপনার সেই সিচুয়েশন থেকে আপনার উত্তরণের একটা ওয়ে আউট করবেন, কিভাবে কাজ করা যেতে পারে, নিশ্চয়ই তার একটা ওয়ে আউট আমরা আসবে নীতি নির্ধারণী মহল থেকে। আমি একটু জ্যোতি ভাইয়ের কাছে আসতে চাই। জ্যোতি ভাই, আপনার সংগঠন, আপনি এই কোভিড সিচুয়েশনের প্রথম থেকেই কাজ করছেন। আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায়, কুমিল্লা, চাঁদপুর, সিলেট কিংবা কক্সবাজার, ঢাকা, মিরপুর, সাভার, সব জায়গায় আপনার অর্গানাইজেশন ত্রাণ বিতরণ করেছে। আপনারা এই কোভিড আক্রান্ত মানুষের সেবা দেওয়ার জন্য আপনারা টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন। লাস্ট লাইভে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে আপনারা একটা ব্লাড কালেকশনের একটা অ্যাপ আপনারা চালু করেছেন। তো আমার একটা বিষয় জানবার ইচ্ছা যে রাইট নাও ব্লাডের পাশাপাশি কিন্তু প্লাজমা থেরাপির জন্য প্লাজমার একটা রিকোয়ারমেন্ট অলরেডি চলে আসছে। তো আপনার ওই অ্যাপে এই এরকম কোনো বিল্ট ইন সার্ভিস আপনারা দিতে পারেন কিনা কিংবা দেওয়ার চিন্তা করছেন কিনা? জি, ধন্যবাদ। আচ্ছা, আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটা করেছেন সেখানে কিছু অংশ আমি করি নাই, তো মানে এর আগের প্রশ্নটাতে আরেকটু আসি আমি। যে প্রথমে যে আপনার প্রশ্নটা ছিল যে সরকার এখন সীমিত আকারে সবকিছু যেমন এখন ওপেন করে দিয়েছে, তো এটা মানে আমি কিভাবে দেখছি, হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে আমি একটা জিনিস শুধু বলতে চাই যে সরকার, হ্যাঁ, সবকিছু বলতে গেলে দোকানপাট, অফিস আদালত, মার্কেট সবকিছু সীমিত আকারে খুলে দিয়েছে। এটা কিন্তু ঈদের আগে 10 না 15 রোজার পর থেকে সবকিছু সীমিত আকারে খোলা হয়েছিল। একমাত্র সরকারি কিছু অফিস এবং ব্যাংক বাদে বাকি সবকিছু কিন্তু একটা টাইমে ক্লোজ ছিল। তারপরে সবকিছু মানে আর কি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে হ্যাঁ, এটা যেমন ঠিক যে দেশের ইকোনমি ঠিক রাখতে হলে, অর্থনৈতিক অবস্থা সচল রাখতে হলে আমাদের দোকানপাট,
বাজার বা অফিস আদালত এগুলো সবকিছু খোলা রাখতে হবে। এটা সরকারের দৃষ্টিকোণ থেকে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু সঠিক, কিন্তু আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে। আমাদের নৈতিক দায়িত্ব বলতে গেলে এখন মার্কেট খোলা আছে। এখন ঈদের আগে যেমন এবার প্রথম 2-3 দিন কিন্তু, বিশেষ করে আমি যদি আড়ং-এর কথা বলি, আড়ং-এ কিন্তু ম্যাসিভ আকারে ভিড় ছিল এবং কিন্তু আপনার আর কি রাস্তাঘাটে পর্যন্ত মানুষের যে বড় লাইন ছিল এটা প্রথম 2-3 দিন। কিন্তু এরপর থেকে কিন্তু দোকানপাট বা শপিং মলগুলোতে দেখবেন যে মানুষের ভিড় কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। এটা হচ্ছে যে জনসচেতনতা। আমি যদি সচেতন হই, আমি যদি আরেকজনকে সচেতন করে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা এই দিক থেকে অনেকটা সচেতন থাকলে আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে অনেকখানিক বলতে পারেন আর কি নিজেদেরকে সেফ রাখতে পারবো। তো এখানে সব দায়িত্ব সরকারের না, যে আমাদেরও আর কি নিজস্ব কিছু ইয়ে আছে। আমাদেরকেও এই ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে, আমাদেরও একটা দায়িত্ববোধ আছে। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাকে, যে আর কি প্লাজমা সিস্টেম নিয়ে, হ্যাঁ, আমাদের যে অ্যাপসটা এটা বর্তমানে আপনার আর কি অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোরে আছে আলো ব্লাড ডোনার নামে। আমরা মূলত ডিজিটাল ব্লাড ব্যাংক কনসেপ্টের আলোকে এই অ্যাপসটা করেছিলাম আমরা। আর এখন করোনা ভাইরাসের এফেক্টেড যারা করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের এখন চিকিৎসার জন্য সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু অলরেডি এই আর কি আপনার আর কি প্লাজমা থেরাপির যে প্রচলনটা এটা অলরেডি শুরু হয়েছে। আর কিছুক্ষণ আগে সুমন ভাই যেমন বলল যে স্প্যানিশ ফ্লুর কথা, যেটি আরো 100 বছর আগে স্প্যানিশ ফ্লুর প্রাদুর্ভাব যখন দেখা দিয়েছিল, ওই সময় কিন্তু চিকিৎসার অন্যতম একটা ছিল আপনার আর কি প্লাজমা থেরাপি, যেটার ভয়াবহতা কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের থেকে অনেক বেশি ছিল, আপনার আর কি ভয়াবহ ছিল ওই সময়। তো সেই সময় কিন্তু এই প্লাজমা থেরাপি একটা প্লাজমা থেরাপির যে চিকিৎসাটা, এতে কিন্তু মানে এই স্প্যানিশ ফ্লু যে প্রাদুর্ভাবটা অনেকাংশে আপনি কমে গিয়েছিল। তো প্লাজমা থেরাপি এই জিনিসটা আমরা অ্যাড করার জন্য অলরেডি কাজ করতেছি। আমাদের যে টেকনিশিয়ানরা তারা কাজ করে যাচ্ছে। তো আশা করি যে এটা মোটামুটি আমরা হয়তোবা আগামী 1 মাসের মধ্যে না হলেও মোটামুটি 30 to 45 ডেজের মধ্যে এই প্লাজমা থেরাপির যে এটা আমরা আমাদের অ্যাপসে অ্যাড করতে পারবো। যারা এখানে করোনা এফেক্টেড পেশেন্ট যারা থাকবে, তারা অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে আলাপ করতে পারবে এই ব্যাপারে। অ্যাপসের মাধ্যমে পারবে, এবং আমাদের যে হটলাইন আছে, হটলাইন নাম্বারে সরাসরি ফোন দিয়েও আমাদের সাথে আলাপ করতে পারবে এই ব্যাপারে। ধন্যবাদ জ্যোতি ভাই। সুমন ভাই, এখানে কমেন্টের মাধ্যমে অনেকেই সুমন ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করছে যে এই আলো ব্লাড ডোনার অ্যাপটা আপনি একটু প্রমোশন করবেন কিনা, আপনার কাছে জানতে চাচ্ছে। আপনি তো অনেক ভালো ভালো জিনিস প্রমোশন করেন, ফোকাস করেন, আপনার একটা ভিডিওতে অনেক লাখ লাখ ভিউ আসে, অনেক ভালো প্রমোশন হয়। এই অ্যাপটা আপনার কাছে প্রমোশনের জন্য একটা নিবেদন জানাচ্ছে, আপনি যদি বলতেন। তা তো অবশ্যই যে কোনো জিনিস যেগুলা ভালো হয়, আসলে আমার ফেসবুক পেজে তো আমি যতগুলা জিনিস আছে যেগুলা ভালোর জন্য হয় এগুলাই তো করি। আর ভালোর জন্য করতে গিয়ে তো আমার জীবনের অনেক সময় আমার ফ্যামিলি মনে করেন যে আমি 12টা বাজাই দিছি অলরেডি। তো এই প্রমোশন তো আমি মনে করি এটারই একটা অংশ। ধন্যবাদ। ভিউয়ার, আপনি আশ্বস্ত হলেন যে সুমন ভাই এগ্রি করেছে যে এই অ্যাপটি প্রমোশন উনি করবেন। বাপ্পি ভাই আবার বোধহয় নেটওয়ার্কে ওনার সমস্যা হয়েছে। তো তৌহিদ ভাই, আপনার কাছে একটু আসি। আপনি সুমন ভাইকে যে কথা বলছিলাম যে এই করোনার এই পরিস্থিতিতে আদালত অনলাইনে চলে এসেছে একটা অপরচুনিটি। তো আপনি আইটি ক্ষেত্রেও আপনি কিছু উদাহরণ বলছিলেন আইটি ক্ষেত্রে টেলিমেডিসিন, ই লার্নিং, এরকম তো অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। তো আপনি আসলে কতটা ফোকাস দেখেন এই অপরচুনিটি গুলো, আসলে কতটা আমার ইন্ডাস্ট্রি নেওয়ার জন্য ক্যাপাবল, আপনার কি মনে হচ্ছে? না দেখেন, এই যে ইন্ডাস্ট্রি তো নেওয়ার জন্য ক্যাপাবিলিটি আছে। আমি আজকে ফোন দিচ্ছিলাম ওয়েব ক্যামেরার জন্য। মার্কেট থেকে পুরো আপনার যেগুলো ওয়েব ক্যামেরা আছে মিডল মানের রেঞ্জ 2 থেকে 5,000 টাকা দামের ওয়েব ক্যামেরা মার্কেট থেকে আউট। কারণ হচ্ছে বাঙালি যেটা ধরে আমরা সেটাকে নষ্ট করে ফেলি।
একটা শ্রেণীর ব্যবসায়ী আছে যে 2,000 টাকা ওয়েব ক্যামেরা বিক্রি করতেছে 5,000 টাকা, কারণ যদি স্কুল চাচ্ছে এখন ই লার্নিং এ কাজ করানোর জন্য, যদি স্কুলগুলি চাচ্ছে, অটোমেটিক কিন্তু মার্কেটে প্রাইস বেড়ে গেছে। এখন অবশ্যই প্রতিটা স্কুলের পক্ষে পসিবল না যে ভিডিও কনফারেন্সিং সিস্টেম 50,000 1,00,000 টাকা দিয়ে কিনা এই মুহূর্তে, এটা সহজ টাকায় কিন্তু হয়ে যায়। তো আমাদের এখন যেটা করতে হবে, সরকারকে আইটি রিক্রুটমেন্ট যেগুলো যেগুলো নেসেসারি রিক্রুটমেন্ট সেগুলো কিন্তু বাড়াতে হবে। আদারওয়াইজ আপনি প্ল্যান করলাম যে এই লার্নিং এ আমরা পুরো বাংলাদেশে সব 88,000 স্কুলে আমরা সিস্টেম দিয়ে দিব, আলটিমেটলি তো সেটা সাকসেসফুল হবে না। তো আমাদের দেখেন যে আমার ছেলে একটা স্কুলে পড়ে, সাইড স্কুলে পড়ে, দেখা যাচ্ছে তাকে কিন্তু বাসা থেকে ক্লাস করতেছে, বা সেটা কিন্তু নামকা অবস্থায় সপ্তাহে 2-3 দিন করে অনলাইনে ক্লাস নিচ্ছে, মাসের বেতন কিন্তু পুরোটা নিয়ে নিচ্ছে সবাই। তো বাংলাদেশের কিন্তু ম্যাক্সিমাম স্কুলগুলি কিন্তু এখন এই কাজই করতেছে, কিন্তু স্কুল নিয়ে কিন্তু আমাদের কোনো আসলে আমার আসলে নেটওয়ার্ক প্রবলেম করছে। তো এই লার্নিং এ যেটা বলতে হবে ভাই, আমাদের অলরেডি সলিউশন আছে, নাও ইজ রাইট টাইম টু ইমপ্লিমেন্ট। ই লার্নিং এর প্রচুর সলিউশন বাংলাদেশে আছে, সরকারি বেসরকারি প্রচুর সলিউশন আছে। এখন এটা প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট করে স্কুলগুলিতে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ এখন যেহেতু সবার ফোকাসটা হেলথ সেক্টরে, বাট একই সাথে কিন্তু রিসেন্টলি হেলথ সেক্টরটা যখন যাবে তখন কিন্তু আমাদের এডুকেশনে আসতেই হবে, এডুকেশনের পরে আমাদের ফুডিংটা আসতেই হবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, অন্ন, চিকিৎসা। সো 5টা যে আমাদের মৌলিক দাবি, সেই মৌলিক ব্যাপারগুলির জন্য কিন্তু সেই মিনিস্ট্রিগুলিকে প্রপারলি কাজ করতে হবে জায়গাগুলিতে। বাট অপরচুনিটি অনেক আছে, তবে সবগুলি স্কুল চিন্তা করি বিশাল কাজ। আর আমরা আইটি সেক্টর থেকে আরেকটা কথা বলেছিলাম যে আসলে আমাদের গ্র্যান্ট বা লোন দরকার নাই, যদি আইটি সেক্টর অটোমেশন করা হয় প্রপারলি, যেটা শুরুতে বলছিল 4টা ওয়েবসাইট মানে 10 কোটি টাকা, তাও না। তো আমরা যদি প্রপারলি সব কোম্পানিগুলিকে কাজগুলিকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়, ম্যানেজ করা হলে কিন্তু কারো লোন লাগবে না, কাজ করেই এই লোকগুলি কিন্তু জীবিকা নির্বাহ করতে পারবে। তো সেই কাজের সংস্থানটা হবে এবং গভর্নমেন্ট সেদিকে ফোকাস করবেন, এটা আমরা প্রত্যাশা করি। বাপ্পি চৌধুরী, নায়ক বাপ্পি চৌধুরী শুনতে পাচ্ছেন আমাদের? আপনার আমি কি শুনতে কারিগরি পাচ্ছি, কিন্তু আমার এখানে অনেক বেশি নেটওয়ার্ক প্রবলেম করছে, আমার ভাবে কেটে যাচ্ছিল। আচ্ছা, আমি অনেক ঠিক লাকি আছে। এই আপনার সবার সাথে সাথে বসে লাস্ট টপিক করতে পারছি। কথা হচ্ছিল জি আপনাদের কাজের সিচুয়েশন নিয়ে। তো আমি জি একটা ইয়ে শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে। জি হ্যাঁ হ্যাঁ, আপনি দেখি। বলেন, আমি শুনতে পাচ্ছি। হ্যালো। রাজীব ভাই, ডিসপ্লেটা কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না। বাপ্পি ভাই শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, উনি নেই। উনি মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম, একটা এটা বাসায় থেকে আহ, একটা মুভি ওনারা তৈরি করার চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাক্টররা। তো আমি ওনার কাছে জানতে চাচ্ছিলাম মূলত আসলে এরকম কোনো প্রচেষ্টা ওনাদের থেকে আছে কিনা। যেমন আমরা আইটি ইন্ডাস্ট্রিতে যারা আছি আমরা হোম অফিস করছি, বাট ওনাদেরও কিন্তু কিছু সিস্টেম আমি অলরেডি দেখেছি, ওনারা এরকম কিছু চিন্তা করছে কিনা। বাট আনফরচুনেটলি ওনাদের নেটওয়ার্কে আমি পাচ্ছি না। তো আমাদের মাঝে অ্যাকচুয়ালি বাপ্পি চৌধুরীর সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলেন আমাদের ফিনান্স ডিরেক্টর ফারহানা আক্তার, বাট বাপ্পি চৌধুরীকে আমরা পাচ্ছি না। তো আমরা ফারহানা আক্তারকে একটু নিয়ে নেই স্ক্রিনে। ফারহানা আক্তার শুনতে পাচ্ছেন আসসালামু আমাদেরকে? আলাইকুম। হ্যাঁ, জি আচ্ছা, ভাইয়া। আপনি বাপ্পি চৌধুরীকে সাথে কথা বলতে চাচ্ছিলেন, বাট
উনি এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, উনি কারিগরি ত্রুটির জন্য উনি চলে গেছেন। তো ওভারঅল আমাদের এখানে গেস্ট আছেন, তহিদ ভাই আছেন, সুমন ভাই আছেন, ওনাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থেকে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে লাইভে আসার জন্য আমাদের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমি তো বাপ্পি ভাইকে প্রশ্ন করতে চাইছিলাম, তো সবচেয়ে ভালো লাগছে আজকে ব্যারিস্টার সুমন ভাইকে দেখে এবং তৌহিদ ভাইকে দেখে, আর সবচেয়ে ভালো লাগছে জ্যোতি ভাইকে দেখে। তো আজকের লাইভে যা আমরা শিখতে মানে আপনারা যা বলছেন বা যা আমাদের সংগঠনের যাদের সদস্যদের জন্য যে কমিটমেন্ট গুলো দিয়ে যাচ্ছেন, আসলে এটা আমাদের জন্য একটা যুগান্তকারী মানে পদক্ষেপ মনে হচ্ছে। যে আসলে আমরা মানে আমরা যে এই জিনিসটা ধারণ করি যে মানবতার স্পর্শেই দূর হোক অন্ধকার, আসলে আমরা মানবতার কাজ নিয়ে কাজ করছি সবাই মিলে। তো আমাদের ইনশাল্লাহ সফল হব, আমরা আমাদের প্রচেষ্টাগুলো ইনশাল্লাহ সফল হবে। আর বাপ্পি ভাইকে তো আমি কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, তো বাপ্পি ভাই যেহেতু এখন সামনাসামনি নেই, তারপরেও বলে যাচ্ছি ভাইয়া, আপনার বিয়ে নিয়ে তো আমরা অনেক গুঞ্জন শুনছি, কবে আপনার বিয়েটা পাচ্ছি? আর অবশ্যই আমরা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন থেকে আমরা সবাই যেতে চাই আপনার বিয়েতে। তো ভাইয়া ইনশাল্লাহ আমরা অবশ্যই যেন দাওয়াত পাই। আর হচ্ছে ভাইয়া আপনার প্রযোজনায় নতুন কবে কিছু পাচ্ছি কিনা? সবাইকে অনেক ধন্যবাদ ফারহানা, নিশ্চয়ই আপনার এই আবেদন নিবেদন নিশ্চয়ই ওনার কাছে যাবে। তো আমরা সুমন ভাইয়ের সাথে কথা হচ্ছিল আমরা অনুষ্ঠান শুরুর আগেই যে আমরা কতক্ষণ থাকবো। আমরা কথা দিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করব। তো আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জ্যোতি ভাইয়ের কাছে আমরা লাস্টলি একটু শুনতে চাইবো যে ভাইয়া, নেক্সট যে করোনা যদি দীর্ঘমেয়াদী হয়, আপনার সংগঠনের কার্যক্রমটা কোন প্রক্রিয়ায় আপনারা আগিয়ে নেবেন কিংবা কি নির্দেশনা তাদের জন্য দিবেন? আচ্ছা, জি ধন্যবাদ। আমরা বর্তমানে অলরেডি যারা করোনা এফেক্টেড বিভিন্ন জায়গায় হোমলক অবস্থায় আছেন, যারা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ করছে, তাদেরকে কিন্তু অলরেডি আমরা তাদের ডোর টু ডোর গিয়ে আর্থিক সহযোগিতা এবং ত্রাণ কিন্তু আমরা অলরেডি পৌঁছে দিচ্ছি তাদের কাছে। তো এইভাবে করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আর পাশাপাশি যেটা বললাম যে আমাদের গুগল প্লে স্টোরে যে অ্যাপসটা আলো ব্লাড ডোনার, এটা নিয়ে আমরা কাজ করছি। এটাতে আমরা প্লাজমা থেরাপির একটা অপশন নতুন করে সংযোজন করব, যাতে করে করোনা এফেক্টেড রোগী যারা, তারা সরাসরি অ্যাপসের মাধ্যমে অথবা হটলাইনে কল করে আমাদের সাথে কমিউনিকেট করতে পারে, যাতে করে তাদেরকে প্লাজমা থেরাপির ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারি। তো এইভাবেই আমরা দীর্ঘমেয়াদে আমরা পরিকল্পনা করছি, কারণ করোনা এটা মানে অনেকটা কিন্তু আনসার্টেন। কেউ বলছে যে অন্তত আরো 6 মাস লাগবে, কেউ বলছে আরো 1 বছর লাগবে। এটা তো মানে আমাদের সবকিছু মানে কবে নাগাদ নর্মাল হবে কেউ কিন্তু এটা এখনোই কনফার্ম কেউ করতে পারছে না। তো আমরা চেষ্টা করছি যে দীর্ঘমেয়াদে এই কাজগুলো আমরা চালিয়ে যাব, যেগুলো আমরা এখন চালিয়ে যাচ্ছি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আমরা নতুন করে পরিকল্পনা করছি যে আমাদের আলো ব্লাড ডোনার অ্যাপসটাতে আমরা এসে আর কি প্লাজমা থেরাপির একটা অপশনটা অ্যাড করব। ধন্যবাদ ভাইয়া। আমি তহিদ ভাইয়ের কাছে 2টা পরিকল্পনার বিষয় জানতে চাইবো। হচ্ছে তার ইন্ডাস্ট্রি লিডার হিসেবে আপনি ইন্ডাস্ট্রি ম্যানদের আপনার ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য আপনার কি নির্দেশনা থাকবে? আরেকটা পরিকল্পনা জানতে চাইবো, আপনি ঘরে ফিরছেন কবে, মানে আপনি প্রিয়জনের কাছে যাচ্ছেন কবে? ধন্যবাদ। তো হচ্ছে ভাই যে ইন্ডাস্ট্রির যারা ওনার আছে এবং যারা কাজ করছে, দুই পক্ষকে আমি অনুরোধ করব, এই সময়টা টাফ টাইম, তো আমাদেরকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। হয়তোবা আপনি জানেন যে যারা প্রাইভেট সেক্টরে আছে, গত 4-5 মাস যাবত অনেকে বিল করতে পারছি না আমরা, তো দেরি হচ্ছে। তো এই জায়গাতে কিন্তু সবকিছু ম্যানেজ করতে কিছুটা চ্যালেঞ্জ হবে। তো দুই পক্ষের যারা কাজ করছে বা যারা কাজ ম্যানেজ করছে, ওদের আরেকটু নমনীয় বা ম্যানেজেবল হতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে যে বাসায় যাচ্ছি কবে, বাসায় আরেকটু সময় লাগবে। আমার প্ল্যান হচ্ছে যে 15 থেকে 20 তারিখ পর্যন্ত আমি ওয়েট করব, কারণ যেহেতু বাসায় আমার বাবা মা আছে, ওনার বয়স্ক মানুষ, তো যেহেতু আমরা প্রচুর মুভ করছি এবং ট্রাই করছি নিজেকে ফিট রাখা, সুমন ভাই ফুটবল ফেডারেশনের মতো নিজেকে প্রতিদিন এক্সারসাইজ না করলেও অ্যাটলিস্ট যেন ওই নিজেকে ঠিক রাখা যায়, সেখানে অবশ্যই একটু টাইম দিতে হবে। তারপরে বাসায় যে একদম যাইনি তা না, ঈদের দিন গিয়েছিলাম, তো দূর থেকে দেখে আসছি, কারণ মাস্ক টাস্ক পরা ছিল, বাচ্চাদেরকেও দেখা যায় মাস্ক পরে যে দেখে আসি।
কারণ এখন আস্তে আস্তে তো সাহস বাড়তেছে। প্রথম দিকে তো আসলে একটা মানুষ ধরা পড়লে এলাকা বন্ধ হয়ে যেত, এখন হয়তো একটা বিল্ডিং হচ্ছে, কয়েকদিন পর একটা ফ্ল্যাট হবে, কয়েকদিন পর একটা রুম হবে লকডাউন। তো আলটিমেটলি কিন্তু এটা কমতে কমতে মানুষের একটা সাহসের দিকে চলে আসছে। বাট একটা জিনিস লাস্টলি আমি বলতে চাচ্ছি, জাস্ট 1 মিনিটে, যেটা জ্যোতি ভাই শুরুতে বলেছিলেন, যে আমরা যখন শুরু করেছি আমি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে পরিবারকে সহায়তা করার জন্য, এটা খুবই সত্য, কেউ কিন্তু লজ্জায় বলতে চায় না। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যদি কেউ থাকেন তাহলে আমাকে ইনবক্স করুন। 3 দিন পরে প্রথম ইনবক্সে একজন করলো, এবং উনার ইনকাম ছিল মান্থলি 50,000 টাকার উপরে। বাসায় বাজার নেই, কারণ 3 মাস যাবত বেতন পাচ্ছে না। আমাদের লোক যে বাসায় জাস্ট বাজারটা পৌঁছে দিয়ে বেতন চলে আসছে। এরকম করে করে এখন পর্যন্ত আমি গত কালকে পর্যন্ত দেখলাম 46 লোককে আমরা দিতে পেরেছি। এই 46 পরিবার কিন্তু সম্পূর্ণ গোপনে দেওয়া হয়েছে। তারা খালি আমাদের টেক্সট করেছে বা রেফারেন্স পেয়েছে, আমাদের লোক যে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসছে। এবং দেখবেন তার জন্য কোনো ছবি নাই, কারো কোনো মার্কেটিং নাই, কারণ আমরা জাস্ট ওনাদেরকে যেন লজ্জায় না পড়ে আমরা বাসায় বলি না, জাস্ট মনে হয় যে কোনো ফ্যামিলি মেম্বার যাচ্ছে বাজারটা নিয়ে, ভাই ভালো আছেন, বাজারটা রাখেন, দিয়ে আমরা চলে আসতেছি। এরকম করে কিন্তু 46 পরিবারকে আমরা গতকাল পর্যন্ত দিয়ে ফেলেছি, এবং এটা কন্টিনিউ করতে চাই। সেখানে আসলে একটা পরিবারের ডাল ভাত খাওয়ার জন্য মাসে কিন্তু 4 থেকে 5 হাজার টাকার বেশি লাগে না। যারা দেখছেন ভিউয়ার্স, যারা বলবো, সবাইকে অনুরোধ করবো, আপনার আশেপাশের যারা ফ্যামিলি মেম্বার আছে, আপনি যদি একটা ফ্যামিলিকে সাপোর্ট দেন, তাহলে 4টা মানুষের কিন্তু মিনিমাম 1 মাসে 5,000 টাকা দিয়ে 1 মাস ডাল ভাত খাওয়া সম্ভব। তো সবাইকে অনুরোধ করতেছি, ফিউচার যেহেতু খুব ভালো আপনারা কাজ করছেন, আপনাদের মাধ্যমে, সুমন ভাইয়ের মাধ্যমে অনেক মানুষ উপকৃত পেয়েছে, বাপ্পি ভাই, বাপ্পি চৌধুরী, আমাদের মিডিয়া লাইনে যারা আছে, তারা সবাই মিলে কিন্তু আসলে এখন এটা মার্কেটিং করা উচিত। যদিও আমাদের একটা বড় অংশ যাদেরকে আমরা আশা করেছিলাম সাপোর্ট দিবে, মানে সোকল যদি বলি আমরা একটু ধনী মানুষ, তারা কিন্তু আসলে কেন জানি থেকে বেরোচ্ছে না। তারা যদি বেরোতে না হচ্ছে কোনো সমস্যা নাই, তারা আমাদেরকে বলো, যেটা আমরা বেরোচ্ছি তাদের হয়ে কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ নাতি ভাই, তহিদ ভাই। আচ্ছা আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই একটা জিনিস, যে এখানে মানে এত কিছু নেগেটিভের মধ্যে, যে মানে করোনা ভাইরাসের এত কিছু নেগেটিভের মধ্যেও কিন্তু আমরা কিছু পজিটিভ কিছু কিন্তু আছে আমাদের, যেটা আমি মানে আমার মতে অলরেডি আমরা পেয়েছি। যেমন দেখেন, এখানে সবাই আমরা হোম থাকার কারণে যে জিনিসটা হয়েছে, যে মানে যে যাই বলুক, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমাদের মানুষের মধ্যে যে মানবতাবোধ বা যে ভ্রাতৃত্ববোধটা, এটা কিন্তু অনেকাংশে বেড়েছে। আমার আমি যদি আমার ঘরের মধ্যে আমার এসে আর কিছু ফাদারের কথা বলে, আমার বাবা, যে উনি আগে এরকমও অনেক দিন গিয়েছে যে সকালবেলা বের হয়েছে, সারাদিন আমার সাথে দেখা হয় নাই, ইভেন রাতে ঘুমানোর সময় দেখা হয় নাই, এরকম অনেক সময় গিয়েছে আর কি। বা হয়তো বা সকালবেলা বের হয়েছে, সারাদিনে দেখা না হয়ে একবারে রাত 12টা বা 1টার দিকে হলো দেখা হলো, মানে ঠিক মতো বাসায় সময় দিতে পারতো না। আর এখন আব্বা, হ্যাঁ, আগের তুলনায় ঘরে অনেকটা সময় স্পেন্ড করাতে, যে মানে পরিবারের মধ্যে যে মানে সহানুভূত বা আর কি যে আন্তরিকতাটা, এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটা আমি আমার ফ্যামিলির কথা বললাম, মানে আই হোপ যে সবাই অন্তত একমত হবে, যে এখন ঘরের মধ্যে সবাই মানে হোমলক থাকা অবস্থায় যে পরিবারের সদস্যদের মধ্যে যে সৌজন্যবোধ বা যে মানবতা বোধটা, এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সো মানে সব নেগেটিভের মধ্যে এই একটা পজিটিভ দিক কিন্তু আছে, আমি বলবো যে মানে হ্যাঁ, এটা বলতে গেলে আমার আমার অপিনিয়ন নিজস্ব। এটাই আসলে চরম বাস্তবতা। আমরা হয়তো কিছু দুর্নীতি দেখছি, বাট সে সংখ্যাটা আসলে অনেক কম। বাট আমরা অনেক মানবিক হয়েছি এবং আমরা অনেক সহনশীল হয়েছি। তো করোনায় এটা আমাদের একটা শিক্ষা দিয়েছে আমরা মনে করি। তো বাপ্পি চৌধুরী অ্যাকচুয়ালি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন। এখন শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে করোনাতে জাস্ট আমরা যেমন আইটিতে হোম আমি অফিস পুরোটা দেখছি, আমি পুরোটাই দেখেছি। আমি এরকম লাইভ কিছু যখন কাজের ছিল, নজির আমরা আমি দেখতে আরেকটা ফোন পেয়েছি। থেকে আপনাদের আপনাদেরকে দেখতে পাচ্ছিলাম এবং আমি আচ্ছা টেক্সটিং আচ্ছা, এরকম করছিলাম। কোনো পরিকল্পনা কি আপনাদের আছে, কিংবা কোনো প্ল্যানিং আছে যে আপনারা জাস্ট যে প্রবলেমকে ওয়ে আউট কোনো বের করার কোনো সিস্টেম কোনো আবার করতে পেরেছেন কিনা? একটু আগেই তৌহিদ ভাই বলছিল যে আমাদের যে মৌলিক চাহিদা এগুলাকে ঠিক করতে হবে সামনে, বাট এর 5টির মধ্যে একটির মধ্যে আমরা কিন্তু পড়ি না, কারণ বিনোদনটা সবার পরে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমরা আসলে আমি লাইভে ছিলাম, নিজেদেরকে ওভারকাম করার চেষ্টা করছি, এটা হচ্ছে বড় কথা। কারণ ওভারকাম ভাবছি যে আগামী 1 বছর পর ঠিক হয়ে যাবে, এইটাই শুধু চিন্তাধারা। শুধু নিজেদেরকে এখন বাঁচিয়ে রাখা কত বড় সাহস, চিন্তা করছেন?
আর একটু আগে একটা কোশ্চেন করলো, সেটা হচ্ছে যে এখন আমি তো আমার এলাকায় বিয়ে কেমন করছি কি কবে করবো? আপু। সো করোনার পর পর বিয়ে করবো, আপনাদের সবাইকে দেওয়া হচ্ছে। তো আচ্ছা যাক, আচ্ছা আচ্ছা আমরা মানে দাওয়াত পেয়ে গেলাম। ইনশাল্লাহ আমরা সেই বিয়েতে আমরা সবাই অতিথি হিসেবে থাকবো। মানে করোনা যাবে, সুমন ভাই, আপনি গেটিং শেষ কি হবে। শুনতে আচ্ছা আচ্ছা পাচ্ছেন আচ্ছা আমাদের? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি তোমরা একটা শুনি জি ফোনে আছো। জি ভাই জি ফোন করবে আসলে ঠিক আছে সুপ্রিয় ভিউয়ার, আমরা অসুবিধা নেই এতক্ষণ সবাই ভালো আছেন ছিলাম। তো? আচ্ছা 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 আহ, ঠিক ঠিক আছে আছে, জি বুঝতে পারছি বাপ্পি বুঝতে ভাই, পারছি জি আমরা জি অ্যাকচুয়ালি জি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের না না এটা এই চলুন আলোচনা চলুন পর্বটি শেষ করব। আপনি আপনার জি আমি অগণিত ভক্ত শেষ করে ফলোয়ারদের আবার আপনার উদ্দেশ্যে সাথে যদি পরিষ্কার কিছু করে বলতে চান, হুম, লাস্ট লাইন। ঠিক আছে ঠিক আছে হ্যালো, জি ভাই এই যে আমি 20 বাপ্পি, মিনিট পরে আমি দিতে পারেন জি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা সবাই বাসায় থাকুন, বাসায় থাকলে হয়তো বা সুস্থ থাকতে পারবেন, এবং যাদের কাজ করতেই হবে তারা অ্যাটলিস্ট আমাদের সরকারি নির্দেশগুলো মেনে দেন কাজে নামে, তাহলে হয়তো বা সুস্থ একটা লাইফ লিড করতে পারবেন। এতটুকুই সবচেয়ে বড় চাওয়া আমাদের। ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা মেবি সুমন ভাইকে হারিয়ে ফেলেছি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ ধরে আমাদের যে সুপারস্টারদের বিভিন্ন আলোচনা শুনলাম। এই আলোচনার মাধ্যমে আমরা জানবার চেষ্টা করলাম কে কোন ট্র্যাকে কিভাবে করোনাকে মোকাবেলা করার প্ল্যান করছি, এবং সামনে আহ, কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা ধারণা করার চেষ্টা করলাম, এবং কিছু নির্দেশনাও পেলাম। তো আমি আশা করি আমাদের এই সুপারস্টারদের নির্দেশনা মেনে আমরা এই করোনা ভাইরাসকে নিজেদের মতো করেই আর কি কন্ট্রোল করার চেষ্টা করব, এবং এই করোনাকে সাথে নিয়েই আমাদের সামনে চলতে হবে সেই প্রিপারেশন নিব, সেই প্রত্যাশা করে। এবং আহ, যারা আজকের অতিথি হিসাবে আমাদের কাছে ছিলেন, বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন এবং প্রাণবন্ত একটি আলোচনা আমাদেরকে করে দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। করোনাকে ভয় নয়, সহযোগিতা এবং সহমর্মিতায় করোনাকে করব জয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ সবাইকে। মানবতার স্পর্শেই দূর হোক অন্ধকার।